দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন, একদিনও এদিক সেদিকের সুযোগ নেই বললেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা, গণমাধ্যমকে জানিয়েছেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামাত আমিরের, 3 উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি। রাজনীতিতে উত্তাপ, এই শিরোনাম আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন জনাব আমানুল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, এবং আমার সঙ্গে যুক্ত হবেন সাইদ আব্দুল্লাহ, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমরা তো তাকে কিছুক্ষণের মধ্যে পাবো। আমি সরাসরি জনাব আমানুল্লাহ আমান আপনার কাছে যাই। রাজনীতি এখন আসলে কি অস্থির হয়ে উঠছে বলে মনে হচ্ছে? রাজনীতিতে যে টালমাটাল পরিস্থিতি দেখেন কিনা? হঠাৎ করে প্রধান উপদেষ্টার যে পদত্যাগের গুঞ্জন আমরা শুনছি গতকাল রাত থেকে, যেটি এনসিপির প্রধান নাহিদ ইসলাম একটি বিদেশি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এমনটা ভাবছেন, এমন পরিস্থিতির দিকে কেন যেতে হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টেলিভিশনে যারা দেখছেন। দেখুন, 5ই আগস্টের যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, সে 5ই আগস্ট ঘটেছিল বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের একটা গভীর চাওয়ার জায়গা থেকে। মানুষ মনে করেছিল যে প্রত্যেকে তার স্ব জায়গায় উপেক্ষিত, নিপীড়িত, মানুষের বাক স্বাধীনতা নেই। সেই জন্য শেষ পর্যন্ত একটি গণঅভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে। কিন্তু সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এত তাড়াতাড়ি যে বাংলাদেশে এই ধরনের একটা অস্থিরতা তৈরি হবে, এটা বাংলাদেশের কোনো মানুষই প্রত্যাশা করে নাই। কেন সে ধরনের অস্থিরতা তৈরি হলো? আপনি যদি একদম ডে 1 থেকে দেখেন, আপনার আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি আমাদের দল হিসাবে, আমরা ছাত্রদল হিসাবে তাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, তাদের সহায়তা করা সবকিছুই আমাদের ছিল, এখনো আছে। এবং 5ই আগস্টের রাতেই আমাদের বিএনপি চেয়ারপারসন, আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বলেছেন যে এই সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং ওই সময় একটা ভারতীয় প্রপাগান্ডা ছিল যে মন্দিরে হামলা হচ্ছে, আমরা আমাদের বিএনপি নেতাকর্মীরা দিন রাত সেখানে পাহারা দিয়ে তারপর যাতে বাংলাদেশে এই ধরনের একটি ন্যারেটিভ যাতে অন্যরা কেউ তৈরি করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট ছিলাম। এরপরে 11ই আগস্ট আপনার পল্টনে ভিডিও বক্তব্যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি স্পষ্টভাবে বলেছেন যে কোনোভাবেই প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সেই ধারাবাহিকতায় আমরা যেটা ওনারা বলে থাকেন যে নির্বাচনের জন্য আমরা অস্থির হয়ে গেছি, আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়ে এই সরকারটি যাতে কোনোভাবে ব্যর্থ না হয় সেই ধারাবাহিকতা ছিলাম এবং এখনও আছি। কিন্তু আপনি দেখবেন যে ঠিক আওয়ামী লীগ যে স্টাইলে বয়ান তৈরি করেছে, যে নির্বাচনের কথা আসলেই উন্নয়নের একটা বয়ান তারা নিয়ে আসতো সামনে, আজকে আমরা দেখি যে নির্বাচনের কথা আসলে একটা সংস্কারের বয়ান আমরা দেখতে পাচ্ছি। তো একটা পলিটিক্যাল পার্টি বা অন্যান্য পলিটিক্যাল পার্টি তারা কি নির্বাচন চাবে না? নির্বাচন চাওয়াটা তো খুবই যৌক্তিক এবং এটা তো অবশ্যম্ভাবী, এটাই তো হওয়ার কথা ছিল। 14, 18 এবং 24-এ যে প্রেক্ষাপট ছিল সেখানে তো আমরা নির্বাচনই চেয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন চেয়েছি। সুতরাং আজকে দেখবেন যে 71-এ যেরকম চেতনার বিক্রি হয়েছে, যে মুক্তিযুদ্ধের চেতনা, যেখানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেই মুক্তিযুদ্ধকে শুধুমাত্র একটি পরিবার কেন্দ্রিক, শেখ পরিবার কেন্দ্রিক, এবং আওয়ামী লীগ তাদের নিজেদের সম্পত্তি হিসেবে যেরকমের জাতির সামনে বলতে চেয়েছে এবং করায়ত্ত করে রেখেছে, ঠিক একই স্টাইলে এখন যখন আপনি কোনো কথা বলতে যাবেন তখন জুলাইয়ের চেতনার কথা বলা হচ্ছে। কিন্তু জুলাইয়ের শতভাগ স্টেক হোল্ডার তো তারা না। তারা তো আপনি একটি চাকরির আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনটি শুরু হয়েছিল। পরবর্তীতে যখন সরকার পতনের আন্দোলনের সূচনা হলো, সেই আন্দোলনটিতে তো শেষ সময় আপনি দেখবেন যে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে তারা ডিজিএফআইয়ের নজরবন্দি ছিলেন এবং শীর্ষ স্থানীয় যারা সমন্বয়ক তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ডিজিএফআইয়ের নজরবন্দি ছিলেন, ডিজিএফআইয়ের কাছে ছিলেন বা গোয়েন্দা সংস্থার কাছে ছিলেন। তাহলে যে সারা দেশে যে ম্যাসাকার হয়েছে, যে এগুলি এখন টেলিভিশনে বলবো যে থানাগুলিতে হামলা হয়েছে বিভিন্ন জায়গায়, এগুলি কারা করেছে? আপনি এই যে নিহতের তালিকা, কয়জন সমন্বয়ক সেই তালিকায় রয়েছে, চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে, চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে, এরকম প্রায় 28,000 মানুষের বাংলাদেশে রয়েছে, সেইখানে কয়েকজন সমন্বয়ক রয়েছে। সুতরাং এটি গণমানুষের আন্দোলন ছিল, ওনাদের অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু ওনারা আজকে যেই আওয়ামী লীগের স্টাইল একদম সেম, আপনি শুধুমাত্র শব্দ চয়নের পরিবর্তন হয়েছে, যেভাবে চলতে চাচ্ছেন সেখানে তো একটা সময় ওনাদের প্রতি মানুষের বৈরিতা তৈরি হবেই এবং রাজনৈতিক দল হিসেবে আমাদের কিছু কথাবার্তা থাকতেই পারে। তো ওনারা এরপরে দেখবেন যে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ যাদের শ্রম ঘাম ত্যাগে একটি দেশ তো আপনি অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় না, সেইখানে পলিটিক্যাল পার্টিগুলির অনেক অবদান থাকে, তাদের ত্যাগ থাকে, দীর্ঘ সংগ্রাম থাকে। সেই সংগ্রামী মানুষদেরকে যেভাবে অপমান অপদস্থ করে যে সমস্ত বেয়াদবি করা হচ্ছে সেগুলো কিন্তু আমরা সহ্য করে তারপরে চিন্তা করি যে না, জুলাই তাদের অবদান রয়েছে। কিন্তু আপনি
কষ্ট করে মা বাবাকে কিছু দিচ্ছেন, এর বিনিময়ে তো মা বাবার সাথে আপনি বেয়াদবি করতে পারবেন না, ঠিক আছে? সেটা তো পারিবারিকভাবে আপনি পারেন না। সুতরাং এই যে বৈরিতা অথবা যে বিভাজন, যে অনৈক্যের সুর, সেটার জন্য সম্পূর্ণভাবে এই যে যাদেরকে আমরা স্পেস দিয়েছি, এখনো দিয়ে যাচ্ছি, তারাই দেয়। কিন্তু তারা যদি মনে করে দীর্ঘ সময় ধরে তাদের এই ধরনের অর্বাচীন বক্তব্য, তাদের বেয়াদবি বাংলাদেশের মানুষ সহ্য করবে, তারা ভুলের স্বর্গে বাস করতেছে। আর মাঠে তাদের কতটুকু অবস্থান আছে আমরা জানি, এগুলি আমরা জানি। আপনি দেখবেন যে গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্র সংগঠন কি জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা একটি মানববন্ধনে ডাক দিয়েছিল। সেইখানে লোকবল সংকটের কারণে 1.5 ঘন্টা পরে সেখানে একটা সংবাদ সম্মেলন করা লেগেছে। আপনি যেরকম নির্বাচন কমিশনের সামনে দেখেছেন যে তারা আহ্বান করেছিল, সেখানে মিডিয়া কর্মী প্রশাসন ছাড়া তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সুতরাং এটা হচ্ছে চিত্র। আপনি যদি এই যে ঢাকায় কোনো একটা প্রোগ্রাম 2 সপ্তাহ 3 সপ্তাহ টার্গেট নিয়ে তারপর লোক জড়ো করে এটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করা বলে না, তাহলে তো জাকের পার্টি ওনাদের চেয়ে অনেক বড় পার্টি। জাকের পার্টি যদি একটা ঢাকায় সমাবেশ ডাকে যে আগামী 30শে এপ্রিল বা সামথিং লাইক দিস, যে এই দিন একটা প্রোগ্রাম হবে, সে 1.5-2 লাখ মানুষ হবে প্রোগ্রামে। তরিকত ফেডারেশন এরকম করতে পারে, তার মানে তারা বাংলাদেশের রাজনীতির স্টেক হোল্ডার হয়ে যায় না, তারা তো একটা আসনও পাচ্ছে না। ঠিক আপনাদের চিত্রটা এরকমের, যে একদিন একটা প্রোগ্রাম দিবেন, আপনি সারা দেশের মানুষ জড়ো করে শহীদ মিনারে আপনি 20,000 মানুষের জড়ো করালেন। এইটা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করা বলে না। আপনাদের প্রতি যে সম্মান শ্রদ্ধাবোধ ছিল, সেই জায়গাটা থেকে অনেকটাই আপনারা দূরে সরে গেছেন। এই যে কি নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি যে স্টাইলে কথাবার্তা বলে, যে শব্দ চয়ন করে, এগুলি তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদারতা, ওনার নির্দেশক্রমে এখন পর্যন্ত নেতাকর্মীরা ধৈর্য ধারণ করে আছে, এখন পর্যন্ত নেতাকর্মী ধৈর্য ধারণ। সুতরাং ধৈর্যের বাঁধ যাতে ভেঙে না যায়। ওনাদের সাথে কারা আছে? পুলিশ প্রোটোকল না থাকলে তো ভাই তুমি রাস্তা দিয়ে হাঁটলে কেউ, মানে তোমার 2 জন লোক নাই। সুতরাং আপনি সবার অবদানকে স্বীকার করতে হবে, ঠিক এক আওয়ামী লীগ স্টাইলে, যে আপনি জুলাইয়ের পুরোপুরি চেতনাকে বিক্রি করে আপনি এটার স্টেক হোল্ডার দাবি করে তারপরে সকলের অবদানকে অস্বীকার করবেন। আমাদের যত শত শত নেতাকর্মী মারা গেল, আপনি প্রত্যেকটা জায়গায় এরাই আবার সেই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই বৈষম্য তারা তৈরি করেছে। আপনি দেখবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন কমিশনে বাংলাদেশের আপনি সকল অঞ্চল থেকে মেধাবীদেরকে জড়ো করে তারপরে আপনি সেইগুলি তৈরি করার কথা ছিল, কিন্তু শুধুমাত্র একটি অঞ্চল থেকে সেই আঞ্চলিকতা, যে আমরা যেটা পলিটিক্সে বলি ইজম করা, সেটা প্রফেসর ইউনূস সাহেব নিজেই করেছেন। এবং জুলাই অভ্যুত্থানের পরবর্তী তখন ওনাকে যখন ক্ষমতায় বসানো হলো, এটা তো স্পষ্ট যে বসিয়েছেন কেউ না কেউ, সেখানে উনি ওনার নিজের গ্রামীণ ব্যাংক, ওনার যত প্রতিষ্ঠান, মানে করগুলি মাফ করে দেওয়া, সবকিছু তো উনি করে নিয়েছেন। সুতরাং যদি এমন হতো যে না ওনারা এই বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে কিছু করছেন, তারপরে যে আলাপটি আপনি আসে যে একদম গণহারে যে সংস্কার, ওনাদেরকে যদি প্রশ্ন করেন যে আপনি 9 মাসে কি কি সংস্কার করেছেন, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। শুধু ইলেকশনের কথা উঠলে, গতকালকে বেলার যে সাবেক নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, আমাদের এখনকার উপদেষ্টা, সে বলল শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার জন্য আমাদেরকে এখানে বসানো হয় না। তো আপনাকে সংস্কারের জন্য সংস্কারে আলাপ, তারপরে নির্বাচন বিচার, আপনি কোন প্রক্রিয়া গেছেন? আওয়ামী লীগের যে সমস্ত অফিসাররা বা আওয়ামী লীগের যে সমস্ত লেসপেন্সাররা আপনি পুলিশ বিভাগে অন্যান্য বিভাগে ছিল, প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় এখনো শপথে বলা আছে। কেন বহাল আছে? এই এনসিপির এবং এই যে উপদেষ্টাদের চালাচুবন্ডা যারা পিএস হয়েছে, তারা প্রত্যেকে এদের কাছ থেকে সুবিধা নিয়ে তারপর এদেরকে শপথে বহাল রেখেছে, এবং তাদের মানে অফার হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে কাজ করতে হবে। আপনি দেখবেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে যারা ছিল, সিআইডিতে ছিল, ডিবির একটি ভয়াবহ দানবীয় রূপ ধারণ করেছিল আওয়ামী ফ্যাসিজমের সময়, সেই তাদের একজন অফিসারও তো আপনি কোথাও ক্লোজ হতে দেখবেন না। আমি চ্যালেঞ্জ করে বললাম যে একজনও না, শুধুমাত্র নাম কাজতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা একেবারেই সীমালঙ্ঘনকারী ছিল, কিন্তু মানুষের সাথে যারা দুর্বিষহ আচরণ করেছে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবসায়ী সাধারণ মানুষদেরকে ধরে এনে টাকা পয়সা আদায় করতো, মিথ্যা মামলা দিত, গায়েবী মামলা দিত, তাদের একজনকেও আপনি দেখবেন না যে এরা কোনো ব্যবস্থা নিয়েছে। এরা ঢাকায় ছিল, যশোরে গিয়েছে, যশোরে ছিল, সিলেটে গিয়েছে, এইভাবে তাদেরকে বদলি করা হয়েছে। ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? শুধুমাত্র তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারপরে এই যে যারা আজকে বড় বড় আলাপ করে সংস্কারের, তারা তাদেরকে ওই পদে বহাল রেখেছে। বিএনপি বলছে যে ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণা করুন, অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। আপনার দলের থেকেই বলা হচ্ছে। আসলে এই পরিস্থিতিতে থেকে উত্তরণের উপায় কি? আমি এই উত্তরটি একটু নিতে চাই, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাইদ আব্দুল্লাহ, ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই।
রাজনীতি একটু অস্থির হয়ে উঠছে আপনার কাছে মনে হচ্ছে, এবং যে টালমাটাল পরিস্থিতি মনে হচ্ছে কিনা, এমনটা কেন হতে যাচ্ছে? বা প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন আমরা এনসিপি প্রধান নাহিদ ইসলামের কাছ থেকে শুনেছি, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? বলতে পারেন পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক, কারণ এই ধরনের অবস্থা হওয়ার কথা ছিল না। কিন্তু যেভাবে অনেকগুলা ব্যাপার আগাচ্ছিল তাতে করে কিন্তু অনেকদিন যাবত আপনার এই টকশোতেই কিন্তু এসে আমি কিন্তু বেশ কয়েকদিন আগে বলে দিয়েছি যে রাজনীতিকরণের জায়গা থেকে বিরাজনীতিকরণের জায়গাটাকে প্যাট্রোনাইজ করা হচ্ছিল বেশি। রাজনৈতিক কারা করছে বিভিন্ন জায়গা থেকে। আমার কাছে মনে হয় গভর্নমেন্টের ভেতরেও একটা অংশ আছে যারা আসলে চায় না যে বাংলাদেশের রাজনীতিটা থাক। তারা চায় যে এই স্ট্যাটাস কোটা নিয়ে যদি অনির্দিষ্টকাল থাকা যায় সেটা তাদের জন্য ভালো হয়। আবার এই ষড়যন্ত্রটা বাইরে থেকেও আছে। দেখেন, রাজনৈতিক সংকট কেউ যদি মনে করে রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে সমাধান করা হবে, এটা কোনো দিন সমাধান বয়ে আনে না, বরং যেটা হয় সেটা হলো অস্থিরতা। বাংলাদেশে মোটা দাগে বর্তমানে যদি বলেন এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তার দায়িত্ব, প্রধান কয়েকটা দায়িত্ব কি ছিল? আহতদের চিকিৎসা, ডেফিনেটলি যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রোটেকশন দেয়া। আরেকটা কাজ কি হতে পারতো, এই যে যারা আওয়ামী লীগের পারপেটেটর ছিল মানে ওভার দ্য ইয়ার্স তাদেরকে বিচার করা, আর একটা সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ ইলেকশন আয়োজন করা। এই প্রত্যেকটা কাজ যদি করতে হয় তাদের যে লেভেলের সংস্কারের কথা হওয়ার দরকার ছিল। আপনি এবং আপনার টিভি দর্শক যারা আছেন প্রত্যেকেই যদি মনে মনে প্রশ্ন করে নিজের কাছে নিজে যে এই 10 মাসে কি কি সংস্কার হলো, আমার কাছে মনে হয় সেই জায়গায় প্রত্যেকেই ব্যক্তিগতভাবে হতাশ হয়ে যাবে। যে সংস্কারের জন্য এত কথা, সেই সংস্কার কোথায় হচ্ছে? আমি সুস্পষ্ট একটা উদাহরণ দিই, তাহলে মানুষের জন্য মেলাতে খুব সহজ হবে। আপনি আওয়ামী লীগের বিচার করবেন, রাইট? আওয়ামী লীগের বিচার করবেন, সেই জায়গায় ওই পতিত স্বৈরাচারের খুবই ঘনিষ্ঠ একজন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে বের হয়ে গেল। কেউ যদি আমাকে বলে রাষ্ট্রীয়ভাবে তার প্যাট্রোনাইজেশন হয় নাই, আমি এটা বিশ্বাস করি না। আমি নিজে মানব জমিনে আমি কিন্তু একটা কলাম লিখেছি, বিশাল বড় একটা কলাম লিখেছি, এবং যারা যারা সেই চক্রে ছিল তাদের নিয়ে আমি লিখেছি। ডিআইজি ইমিগ্রেশন যিনি ছিলেন এসবির, অবশ্যই তার দায় আছে। যিনি চিফ ছিলেন এসবির, তার অবশ্যই দায় আছে। সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আবার একই সাথে আরেকটা জিনিস দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর স্ট্যাটাসে যখন সুফিউর সাহেবকে নিয়ে এসে বসানো হলো, উনি বিগত লম্বা একটা সময় ধরে বাংলাদেশের যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে শেখ হাসিনার আমলে, সেইগুলো উনি ডিফেন্ডার। তাকে নিয়ে এসে যখন বসানো হলো, খেয়াল করে দেখেন, আমরা আওয়ামী লীগ আমলে দেখছি যে কাদা ছোড়াছুরির রাজনীতি চরমতম একটা পর্যায়ে ছিল। এখনো কি সেই কাদা ছোড়াছুরি কি আমরা দেখছি না? অবশ্যই আছে। তাহলে আমি যে কথাটা বলছিলাম, আমি এটা বলার পরে তারপর আপনার এই প্রশ্নে আসি। তাহলে সুফিউর সাহেবকে আপনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিলেন প্রতিমন্ত্রী স্ট্যাটাসে, মানে এইটার দ্বারা কি বোঝায় আসলে? পুনর্বাসন তাহলে কারা করছে? এদেরকে নিয়ে কি আপনি সংস্কার করবেন? আর একটা জায়গা হলো এই যে বললেন না কাদা ছোড়াছুরির জায়গা, অনেকের কাছে অনেক ব্যাখ্যা থাকতে পারে। আমার কাছে মনে হয় এই সরকার ফ্রম ডে ওয়ান তারা আসলে ব্যুরোক্রেটিক গ্যাঞ্জামের ভেতরে চলে গেছে। দেখবেন রাজনৈতিক দলগুলোর তো অনেক সংকট আছে। কেউ কি বলে যে তারা ফেরেশতাদের দল? বিএনপি কখনো বলেছে বিএনপি ফেরেশতাদের দল বা অন্য কোন দল? প্রত্যেকটা দলের ভেতরে ভুল আছে। বিএনপির ভেতরে বলেন, জামাতের ভেতরে বলেন, এনসিপির ভেতরে বলেন, অন্যান্য বাম দলগুলোর ভেতরে বলেন, অবশ্যই আছে। আমাদের কাজটা হলো সেই ভুল ভ্রান্তিগুলোকে কত দ্রুত মিনিমাইজ করে একটা প্রপার পলিসির দিকে আগানো যায়। আমি কিন্তু একটাবারের জন্য বলছি না রাজনৈতিক সংস্কারের দরকার নাই, ভুল নাই, কোনো কিছু অবশ্যই আছে। কিন্তু তার মানে কি এই যে আপনি সবকিছু ঝুলায় রাখবেন আন্দাজে একটা ঢিল ছুঁড়ে? আপনি এই যে সংস্কারের আলাপের যখনই কোনো প্রশ্ন আসবে, একজন যদি এই প্রশ্নটা তুলে, আমার কাছে একজন খুবই সিনিয়র একজন সেদিন প্রশ্ন করছিল আমার কাছে যে এই যে সংস্কারের ব্যাপারে আমাদের এত হাইপ, যে সরকার এতদিন পর্যন্ত আহতদের চিকিৎসা ঠিক মতো করতে পারে নাই, তাদের কাছে আপনি পুরো পুনর্বাসনের প্রক্রিয়াটা মানে পুরো সংস্কারের কাজটা আপনি কিভাবে তুলে দেন? আর আজকের দিনের আমি যে কথাটা বলি, এই যে অস্থিরতা, এই ব্যাপারটা হওয়ারই কথা ছিল। দেখেন সব ধরনের অস্থিরতার সূচনাটা কোথায়? অনেক মানুষ ইলেকশন নিয়ে টেনশন যেটা শুরু হয়েছে, সরকার বলুক ইফ নট ইন ডিসেম্বর দেন ইন জানুয়ারি অর ফেব্রুয়ারি, তারা বলুক। কিন্তু বারবার করে যখন ডিসেম্বর থেকে জুনের ভেতরে যাচ্ছে, এটার ভেতরে বিভিন্ন রকম অস্থিরতা তৈরি হচ্ছে। আর এই জায়গায় গ্যাঞ্জামটা দেখেন কয় ধারায় আছে। একটা হলো ব্যুরোক্রেটিক গ্যাঞ্জামটা আছে, রাতের বেলায় রাত 12টার দিকে এনবিআর বিলুপ্ত করে দিতে হচ্ছে, আবার পরবর্তীতে ওই বিদ্রোহের চাপে আবার কিন্তু একীভূত করার মতো সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে। মানে বিভিন্ন লেয়ারে লেয়ারে ব্যুরোক্রেটিক গ্যাঞ্জামটা আছে, সেটা ঠিক মতো অ্যাড্রেস করা হয় নাই। নতুন যে রাজনৈতিক দল আছে এনসিপি, তাদের আসলে নিজস্ব মটোটা কি, নিজস্ব ভীষণটা কি? তারা কিসের রাজনীতি করতে চায়? রাজনীতিতে ব্যক্তিগত ফিলোসফির একটা দরকার হয়। নিজস্ব ফিলোসফির বাইরে তারা যদি মনে করে তাদের
একমাত্র রাজনীতি হলো বিএনপি ব্যাশিং। আলটিমেটলি দেখেন তাদের পেছনে লোক তো কমছে, এটা তো হরিবল হওয়ার কথা ছিল না। এই কয়েকদিনের সুস্পষ্ট দুইটা উদাহরণ বলি তাহলে বুঝতে সুবিধা হবে। পহেলা বৈশাখ উদযাপনের দিনে যখন তারা দাঁড়ালো, তাদের পেছনে এক লাইন মানুষ কেন? তারা ইলেকশন কমিশন যখন ঘেরাও দিতে যাচ্ছে, তাদের পেছনে মানে তাদের সমর্থকদের চেয়ে সাংবাদিক এবং পুলিশের সংখ্যা বেশি কেন? সেই জায়গায় তাদের অন্যতম একজন বড় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি যেভাবে বেয়াদবির সুরে যে কথাগুলো বলছে, সেটা কি ভালো কোনো মেসেজ দেয়? উনি বিভিন্ন মানুষকে অ্যাড্রেস করছেন, এই সরকারের উনি ওয়াহিদুদ্দিন মাহমুদকে অ্যাড্রেস করছেন, তিনি সালেউদ্দিন আহমেদকে অ্যাড্রেস করছেন, বলছে বিএনপির তাদেরকে বের করে দিতে হবে। একটা কথা বলেন তো, যারা টিভি দর্শক আছেন তারাও বুঝতে পারবেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি এই নামটা 5 আগস্টের আগে কতজন মানুষ শুনেছিল? আর তারা সালেউদ্দিন আহমেদ সাহেব, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, তাদের বিরুদ্ধে এইভাবে বাজে রকম যে কথাগুলো বলছে, এই বেয়াদবিটা রাজনীতিতে আমার মনে হয় না খুব একটা সাস্টেইনেবল কোনো কিছু। রেদার যে জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ করার দরকার ছিল, বিভাজনের রাজনীতি তো প্রত্যেকটা জায়গা থেকেই হয়েছে, মাহফুজের জায়গা থেকে হয়েছে, প্রত্যেকটা জায়গা থেকেই হয়েছে। নিশ্চয়ই এনসিপি কেউ থাকলে এটার উত্তর দিতেন। আমি একটু যেতে চাই জনাব আমানুল্লাহ আমান, আপনার কাছে আসে যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ চাইছে, এটা অনেকদিন ধরেই চাইছে। এছাড়া এর পরবর্তীতে গেলে হয়তো তারা সরকারকে সহযোগিতা করা তাদের পক্ষে কঠিন হয়ে যাবে। এটি বলছে এই পরিস্থিতি অর্থাৎ রাজনীতির যে জটিল সমীকরণের দিকে আগাচ্ছে, সেখান থেকে উত্তরণের উপায় কি বলে মনে করেন? উত্তরণের উপায় তো আপনি জাতিকে স্পষ্টভাবে আপনার বার্তা দিতে হবে, আপনি আসলে কি করতে চাচ্ছেন। আপনি স্পষ্টভাবে একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই যে একটা ধোঁয়াশা, একটা ধূম্রজাল তৈরি করা, সেটা তো একটা উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ, যে আপনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এটা আসলে এটা একটা ধোঁয়াশার বিষয় না। সুতরাং ইউ হ্যাভ টু ক্লিয়ার যে আপনি কি করতে চাচ্ছেন। এই যে জনাব সাইদ আব্দুল্লাহ বললেন, আমি প্রায় একই রকম কথা হয়ে যাচ্ছে যে এই যে এনসিপি সহ যারা সরকারের স্টেক হোল্ডার আছেন এখন, তাদের তো বিএনপিকে প্রতিনিয়ত টেলিভিশন চ্যানেলে এসে অথবা জাতির উদ্দেশ্যে প্রতিনিয়ত 1-2 মিনিট, মনে করেন প্রতিদিন 1-2 মিনিটের জন্য ধন্যবাদ জানানো উচিত। কারণ বিএনপি সেই 5 আগস্ট পরবর্তী থেকে এখন পর্যন্ত বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, সেই সব পদক্ষেপগুলি থেকে যদি বিএনপি এখনো যদি মনে করে যে না, এই সরকারকে আমরা আর সহযোগিতা করব না, তো আপনাদের অস্তিত্ব কোথায় যাবে, এটা মানুষ, সাধারণ মানুষও বুঝে। সুতরাং এই ভাই যেটা বললেন যে বেয়াদবি চলছে, উনি যেটা বললেন যে আপনার এই সরকারের পক্ষ থেকে যে সমস্ত আলাপ করা হচ্ছে, সংস্কারের আলাপ, ভাই আমরা তো টুকটাক পড়ালেখা করছি। আপনি এই 9.5-10 মাসে একটা উল্লেখযোগ্য সংস্কারের কথা বলেন যে যেই সংস্কারটা মানুষ আশান্বিত হবে যেন সংস্কার হচ্ছে। সুতরাং এই একই রকমের ওই যে যেটা আপনাকে প্রথম বললাম যে নির্বাচনের কথা আসলে উন্নয়নের আলাপ শুরু করতে আওয়ামী লীগ, আর এখন নির্বাচনের কথা আসলে যে সংস্কারের আলাপ চলে, এই সংস্কারের আলাপ করতে করতে আপনি বাংলাদেশকে একটা গভীরতম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন। মানুষ যদি দৃশ্যমান দেখতো যে না কিছু কিছু হচ্ছে, মানুষ মেনে নিত। কারণ নির্বাচনের জন্য তাড়াহুড়ো আমরাও করি নাই, কিন্তু 3টা জাতীয় নির্বাচনে মানুষ ভোটাধিকার বঞ্চিত হওয়ার পরেও একটা পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা মানে নির্বাচন চাইবো, এটা খুবই স্বাভাবিক বিষয়। এবং যদি কেউ মনে করে যে এই ধরনের মানে তারা একটা এই ব্যবস্থার মধ্যে থেকে একটা দীর্ঘায়িতভাবে একদম আজীবনের জন্য তারা ক্ষমতায় থাকতে চান, তাহলে সেটা মূর্খের স্বর্গে বাস করতেছেন। এবং ওনাদের পতনটা, আওয়ামী লীগের পতনের পরে তো আওয়ামী লীগের জন্য কান্নারও কোনো কিছু লোক ছিল, ভারত ছিল, সাম্রাজ্যবাদী কিছু শক্তি ছিল, এদের জন্য কান্নার কেউ লোক থাকবে না। কারণ এরা সরাসরি জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে আজকে পতাকা নিয়ে ঘুরতেছে। কিভাবে বেইমানি করছে এর অসংখ্য উদাহরণ আছে। আপনি যেটা জনাব সাইদ আব্দুল্লাহ বলেন যে আরমান মোল্লা নামে একজন জুলাই যোদ্ধা মারা গিয়েছে, তার 2 ছেলে মেয়েকে এতিমখানায় নেওয়া লাগছে। কিছুদিন আগে পটুয়াখালীতে যেটা দেখলেন যে 2 ভাই গুলিবিদ্ধ ছিল, শহীদ আশিকুর রহমান হৃদয় সেই 8 মাসে তার চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে তার বাবার রিক্সা, তার বাবার শেষ সম্বলটুকু বিক্রি করে তারপরে চিকিৎসা করাতে গিয়েছে। তারা বহুবার তাদের দ্বারস্থ হয়েছে, কিন্তু কেউ চিকিৎসা করে নাই। আপনি এই যে এরা যে কি পরিমাণ চেতনার বাণিজ্য করে, দেখবেন যে জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছিল সার্জিস, এই অর্বাচীন বালক যে কিনা এই জুলাইয়ের পবিত্র যোদ্ধাদের সেবা করার চেয়ে ফুটেজ নেওয়া, ধান্দাবাজি, তদবির বাণিজ্যকে বেশি প্রাধান্য দিয়েছে, যার কারণে জুলাইয়ের সেই দায়িত্বের জায়গা থেকে সরে এসেছে। সুতরাং চেতনার বাণিজ্য আর করবেন না। আওয়ামী লীগ যে স্টাইলে যে মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য করতো, আপনি জুলাইয়ের চেতনার বাণিজ্য করবেন না। চেতনার বাণিজ্য করতে গেলে ওই চেতনা বাণিজ্যের মতোই আপনার পরিণতি হবে। সুতরাং সেই পরিণতির জন্য আমরা অপেক্ষা করতে চাই না। আমরাও চাই আপনারা ভালো থাকেন, দেশ ভালো থাকুক, কিন্তু ওই পরিণতির দিকে আপনারা যাবেন না, আর বাণিজ্যটা বন্ধ করেন। অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে এসে আবারও আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন।
আবার স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আমরা যেতে চাই জনাব সাইদ আব্দুল্লাহ। বিএনপি ডিসেম্বরের নির্বাচন ধরে রোডম্যাপ চায়, স্পষ্ট করে গতকালও বলেছে তারা যে সরকার ডিসেম্বরের পরে আসলে সরকারের প্রতি সহযোগিতা করা তাদের পক্ষে কঠিন হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো রোডম্যাপের কথা বলছে, আসলে রোডম্যাপ দিতে সরকারের মানে অনীহা দেখেন বা ঘড়িমসি দেখেন কিনা? বিএনপি যেটা বলছে সম্ভবত অনেক আগে থেকেই বলছে, তার কথার ভেতরে কোনো নড়চড় নাই। সে আগের থেকেই বলছে ডিসেম্বরে চাই, ডিসেম্বরে চাই, ডিসেম্বরে চাই। তাদের কাট অফ টাইম হলো ডিসেম্বর। অন্য অনেকেই নানা ধরনের কথা বলছে, কেউ বলছে অনেক দিন সময় দেওয়া দরকার, আবার ধরেন যে ঘুরে এসে জামাত ইসলামী বলছে রোজার আগে ইলেকশন দরকার, আবার বলছে পেছানো দরকার। আবার দেখবেন যে বাংলাদেশে জামাত ইসলামী তো 300 আসনেই তাদের ক্যান্ডিডেটসি ঘোষণা করে দিয়েছে। আর এনসিপির এরা ইলেকশন চায় কি চায় না সেটা না, কিন্তু তারা পোস্টার ছাপিয়ে তারা প্রচারণাও চালায়। এনসিপি প্রত্যেকেই দেখবেন এলাকায় গিয়ে গিয়ে পোস্টার ছাপিয়েছে, 100 গাড়ি নিয়ে রোড শো করেছে। যে 100 গাড়ি নিয়ে অনেক বড় দলের রোড শোটা করে নাই। এগুলোর উদ্দেশ্যটা কি? তার মানে মুখে এক কথা বলবে আর কার্যকলাপ হবে আলাদা রকমের। বর্তমানে শুনেন, আমি কখনোই মনে করি না যে শেখ হাসিনা পতন পরবর্তী সময়ে শুধুমাত্র একটা ইলেকশন হইলেই দেশ স্বর্গ হয়ে যাইতো না। একটা ভালো ইলেকশন করার জন্য অনেক প্রাতিষ্ঠানিক সংস্কারটা দরকার ছিল, যে সংস্কার এই 10 মাসের ভেতরে অনেকটা হয়ে যাওয়ার কথা ছিল। দ্যাট ইজ নট আপ টু দ্য মার্ক। ইট ক্লিয়ারলি মিনস যে ধরনের কাজ হওয়ার কথা ছিল সেই ধরনের কাজ করার জন্য অ্যাটলিস্ট অ্যাজ অফ টুডে এই সরকার ব্যর্থ। এটা সবাই আমার মনে হয় যে বিশ্বাস করবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি পদত্যাগ করতে পদত্যাগ করার কথা ভাবছেন, এটি নাহিদ ইসলাম বলেছে। আসলে মানে কেন উনি এই মুহূর্তে এটি ভাবছেন বা এটার দায় কি কাদের? আসলে এটার দায় কাদের আমার মনে হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বললে বিশ্বাস করতাম। নাহিদ ইসলামও যেহেতু আরেকটা দলের একটা অংশ, উনি তো মুখপাত্র না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের, রাইট? অনেকগুলো পত্রিকায় আসছে, মিডিয়াতে আসছে। আমি সবসময় একটা কথা ভাবি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রত্যেক মাসে একটা করে প্রেস কনফারেন্স করতো কতই না ভালো হতো। আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন গিয়ে সরাসরি জিজ্ঞাসা করতে পারতেন বিভিন্ন ইস্যুতে। তো তার মুখপাত্ররা যেহেতু স্পেসিফিক ওয়েতে কোনো কিছু বলে নাই, সো আমি একটা রাজনৈতিক দলের একটা নেতার বক্তব্য শুনে আমি ওইটাকে কোট করতে পারি না। কিন্তু আজকে যেমন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও একই সুরেই কথা বলেছেন যে এই টাইপ কোনো কথাবার্তা ছিল। আমি মনে করি যে ওনার পদত্যাগ করাটা এই মুহূর্তে উচিত না, আমার ব্যক্তিগত মতামত। বরং উনি যদি এই দায়িত্বটা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু বেসিক কিছু সংস্কারের দিকে ফোকাস করেন এবং একটা ডেমোক্রেটিক ভ্যালুস ধারণ করে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোল্ড করে বিদায় নেন, তাহলে উনি কিন্তু সারা জীবনের জন্য বাংলাদেশে একটা ল্যান্ডমার্ক স্থাপন করতে পারবেন। বাংলাদেশের গণতন্ত্র রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আমার কাছে মনে হয় যে এই সপ্তাহে এসে মানুষ অনেক বেশি কনফিউজড হয়ে গেছে, যেটা হওয়াটা উচিত ছিল না। তবে যে সংকটটা দেখা যাচ্ছে, এই সংকটটা দূর করাটা কিন্তু খুব কঠিন কোনো কাজ না। রাজনৈতিক দলগুলোকে যদি একটু আস্থায় নেওয়া যায়, প্রত্যেকটা রাজনৈতিক দলকে দরকার হলে আবার আলোচনার টেবিলে উনি একটু ডাকুন, ডাকার পরে খুবই রাজনৈতিক দলগুলো থাক, দেশের আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকেও ডাকুন, ইনএভিটেবলি আর্মিও থাকবে, আর্মিও দায়িত্ব পালন করছে, সবাইকে নিয়ে যদি এক জায়গায় বসা যায় ইলেকশনের জন্য একটা ওই 6 মাসের কাট অফ টাইম না, স্পেসিফিক একটা মাসে চলে যাক, ওইটা চলে যাক এবং বলুক যে আমাদের পার্টিকুলারলি এই ফিল্ডে সংস্কারের দরকার। আমার মনে হয় যে মোটা দাগে কেউ ছাড় দিবে, কেউ কথা বলবে, বলতে বলতে একটা জায়গায় আমরা চলে আসতে পারবো। কিন্তু ওইটা না করে যে সব ছেড়ে আমরা চলে গেলাম, তাহলে এইটা আসলে কোনো সমাধানের পথে আমার মনে হয় যে কোনো সমাধানের পথ আগাবে। আমি একটু জনাব আমানুল্লাহ আমার আপনাকে শেষ করতে চাই। বিএনপি 3 উপদেষ্টার অব্যাহতি চাইছে, কেন চাইছে? সুনির্দিষ্ট কারণ কি মনে হয়? এবং বাংলাদেশের গণতন্ত্র রাজনীতির ভবিষ্যৎ কি? ধন্যবাদ আপনাকে। 3 উপদেষ্টার পদত্যাগ কেন চাইছে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই প্রথম দিন থেকে যে বলে আসছেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু রাজনৈতিক দল হিসাবে আপনার তো দেশের প্রতি যে কমিটমেন্ট রয়েছে এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া বিএনপি সবসময় তাদেরকে সমর্থন করে আসছে। কিন্তু এদের বক্তব্য, এদের কার্যকলাপ যে 3 জনের কথা বলা হয়েছে, তারা স্পষ্টভাবেই যে বাংলাদেশকে একটি অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কার্যকলাপ করা উচিত তারা কিন্তু সেই দিকে ধাবিত হচ্ছে, যার কারণে এই পর্যায়ে এসে বিএনপি এই শব্দচয়নগুলি করতে বাধ্য হচ্ছে। তো আপনি এই সবকিছুর তো শেষ আছে। এই উপদেষ্টা পরিষদের তো আপনি একটা জায়গায় গিয়ে তো আপনার ইতি টানতেই হবে। আপনার কাজটা কি? আপনি একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছেন যে আপনি একটি নির্বাচিত সরকারের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু সেই আগের মতন যদি বাংলাদেশে ইতিহাসের পুনরাবৃত্তি হয় যে না এরাও আবার ওই যে
নুসরাত ফারিয়া যে বলেছে কি মানে প্রত্যেকের ভিতরে একটা হাসিনা দেখে, ওনাদের ভিতরেও সেই হাসিনার চরিত্র যদি আসে যেন ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে হবে, মানুষের ম্যান্ডেট ছাড়া, জনগণের প্রতিনিধিত্ব ছাড়া। এই সরকারটি তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসে না। এই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি এদেরকে প্রত্যক্ষভাবে সমর্থন করেছিল, আমরা এখনো করছি। কিন্তু এই যখন সীমা লঙ্ঘন করবেন আপনি এবং মানুষ যখন বুঝবে যে না আপনার বিদ্যারও অন্যরকম একটা ইন্টেনশন রয়েছে, সেই জায়গা থেকে তো আপনার এদের প্রতি সমর্থনের ধাপ তো চেঞ্জ হবে। সেরকম বিএনপিরও হয়েছে এবং বিএনপি যে ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, সর্বশেষে কোন পর্যায়ে এসে বিএনপি তাদের পদত্যাগ চাইছে সেটা মানুষ, সাধারণ মানুষ বুঝে। বিএনপি যদি গণমানুষের দল, সবসময় মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে তারপরে রাজনীতি করে আসছে এবং করছে। সুতরাং তাদেরকে অনুধাবন করতে হবে যে কোন পর্যায় পর্যন্ত তাদের কথা বলা উচিত। আমি আপনাকে যেটা প্রথমেই বললাম যে তাদের সীমাবদ্ধতা কোন পর্যন্ত রয়েছে, সেই জায়গাটিতে যদি তারা সীমা লঙ্ঘন করে তাহলে পদত্যাগের দাবি আরো স্পষ্ট হবে। এবং বিএনপি যদি একবার তাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নামতে হয়, বাধ্য হয়, তাহলে কিন্তু বাংলাদেশের যে অভ্যন্তরীণ শৃঙ্খলা সেটা একটা খারাপ দিকে চলে যাবে। সুতরাং তারা যদি সেই জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে সত্যিকার অর্থে ধারণ করে, কোনো ভাওতাবাজি আওয়ামী স্টাইলের যদি চেতনার বাণিজ্য না করে থাকে, তাদের অনুধাবন করতে হবে যে না বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় শক্তি কারা, তাদেরকে কিভাবে শ্রদ্ধা এবং ভক্তির সাথে কথা বলতে হয়। আর যদি সেটি ওনারা করতে ব্যর্থ হন তাহলে বিএনপির রাজপথ ছাড়ার কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমরা সেই পরিস্থিতি চাই না। আমরা চাই যে ওনারা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুক, বাংলাদেশের সাধারণ মানুষ দীর্ঘ উপেক্ষিত হয়েছে যে ভোটাধিকার থেকে, সেই ভোটাধিকার মানুষ প্রয়োগ করার সুযোগ পাক, তারা যাকে ভোট দেবে তারা ক্ষমতায় বসবে। অসংখ্য ধন্যবাদ জনাব আমানুল আমার এবং সাইদ আব্দুল্লাহ, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।